দেখেন, আমাদের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আমি সবসময় বলি উনার ধৈর্যে একটা অসীম শক্তি আছে, যেটা আমার নাই। যেমন আমি একটু আগে এদেরকে ওই যে ভাদ্র মাসে কুকুরের বাচ্চার চেয়েও নিকৃষ্ট বললাম। এই সাহস অনেকের নাই, আবার এই ইচ্ছাও অনেকের নাই। আর তারেক রহমান সাহেব বলে এগুলোর ঊর্ধ্বের ব্যাপার। এত ঊর্ধ্বে গেলে পরে মহামানব হওয়া যাবে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বড় কঠিন হবে। দিস টাইম উইল কাম। এই বিএনপিও বুঝতে পারবে যে এদেরকে যে এই যে অটা দেওয়া হইতেছে, মানে সাপকে যে দুধ খাওয়াইয়া পোষা হইতেছে, এই সাপের কামড়টা কত বিষাক্ত, এটা বিএনপি বুঝতে পারবে। আমি বলে দিলাম, আমার তো সময় শেষ। আমি তো ৭৮ বছর এই পৃথিবীতে বাঁচছি, আর তো বাঁচার খুব বেশি ইচ্ছা নাই। এখন তো অসুস্থ বাঁচি, মানে বলতে গেলে বৃদ্ধ মানুষ আমি, যে আমার খুব সময় নাই। কিন্তু বিএনপি যদি সংগঠন হিসাবে এই দেশে প্রতিষ্ঠিত থাকতে চায়, বিএনপি যদি ভবিষ্যৎ রাখতে চায়, বিএনপি যদি ভবিষ্যতের দিকে তাকায়, যে এই দেশে ৫০ বছর ১০০ বছর পরেও বিএনপি থাকবে, এই মুহূর্তে তাদের স্টেপ নেওয়া উচিত। আমি এদের ব্যাপারে তারা হলো কালো শক্তি, মিটিকুলাস ডিজাইনের শক্তি। তারা কিন্তু বিএনপিকে খেয়ে ফেলবে যদি বিএনপি এইভাবে চলে। ওই মাঝে মধ্যে ছাত্রদল ২-৪টা মিটিং করলো, ওদেরকে একটু দাবরানি দিল, এইটা কোনো না। পলিটিক্স, সামনে পলিটিক্স নিয়ে আসতে হবে। এইসব রাজাকার আলবদরের বাচ্চা, এইসব লোকদেরকে চিহ্নিত করে করে এদের জায়গা যেখানে সেইখানে নিতে হবে। যদি না পারে তাহলে সরকার ফেল করার সম্ভাবনা আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেভাবে চলছেন ফিরছেন, সাধারণ মানুষের কাতারে চলে যাচ্ছেন, তিনি বলছেন প্রতিহিংসা তিনি চান না, প্রতিশোধের রাজনীতি করবেন না, যে একটা ইতিবাচক বাংলাদেশের মনোভাব। ঠিক সেই সময় তিনি খুব দ্রুত সময় থেকে প্রথম থেকেই তিনি খাল খনন কর্মসূচি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, দুস্থ কার্ড, এই যে বিভিন্ন সামাজিক উন্নয়ন বনায়ন করছেন। তখন একই সাথে আমি দেখলাম এনসিপি, যারা এই ৫ই আগস্টের আগে যে জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিল, তারা বলছে যে আমরা কিছু কার্ড দিব। একটা বলছে চাঁদাবাজের কার্ড দিবে বিএনপিকে, একবার বলছে টেন্ডারবাজের কার্ড দিবে, একবার বলছে প্রধানমন্ত্রীকে আমরা রেড কার্ড দিব। তো এইটা কি মানে কোনো গণতন্ত্রের সংজ্ঞায় যখন সংজ্ঞায়িত হয় কিনা? আরেকটা কথা, এই কথাগুলো আসলে তারা কেন বলছে, আপনার কি মনে হয়? এরা কবে নেতা ছিল, কবে ছাত্র? এদের তো হঠাৎ করে একটা শক্তি তাদেরকে সামনে, এই যে কথাগুলো তারা বলতেছে, এর পিছনে একটা কালো শক্তি আছে। সেই যে শক্তিটা, এই শক্তি তাদেরকে দিয়ে এই কথাটা বলাচ্ছে। এরা হলো কালো শক্তির মুখপাত্র, এদেরকে দিয়ে বলাচ্ছে। এরা কেউ না। কিন্তু আপনি যে কথাটা বলতেছেন, জনাব তারেক রহমান সাহেবের উদারতা, তার কর্মকাণ্ড সব কিছু মিলে টিলে ঠিক আছে। আপনার খুব সুন্দর বিল্ডিং করলেন, বিল্ডিংয়ে রাখলেন, মানুষ থাকলো, খুব সুন্দরভাবে থাকে মানুষ। কিন্তু রাতের বেলা ঘুমানোর সময় সবার জন্য দরজাটা খোলা রাখলেন, তাইলে কিন্তু এটা দিয়ে চোর ডাকাত ঢুকবে, সন্ত্রাসী ঢুকবে, খুনি ঢুকবে। এইটাও মনে রাখা উচিত। তো কিছু দুষ্ট লোকের জন্য দরজাটা বন্ধ রাখা উচিত, সবার জন্য দরজা খোলা রাখা উচিত না। যারা তারেক রহমানকে, ওনার পরিবারকে নিয়ে বিশ্রী কথা বলছে, সালাউদ্দিন আহমদের মতো লোককে নিয়ে যারা এই ধরনের কথা বলে প্রতিদিন প্রতি মুহূর্তে, জনাব ফখরুল ইসলাম আলমকে আজকে দেখলাম, আবার আমির খসরু মাহমুদ চৌধুরী সহ এহেন কোনো মানুষ নাই, কারো তো রাখতেছে না। আমার তো বলতেই আছে, সেটাও মির্জা আব্বাসকে নিয়েও বলেছে। মির্জা আব্বাস সম্পর্কে তো আরো আগেই বলছে, যে কারণে লোকটা স্ট্রোক করে ফেললো। কি বলেন আপনি? এরপরেও যে তারেক রহমান সাহেবের যে ধৈর্য, বা আমাদের প্রধানমন্ত্রী, আল্লাহ তাকে সেই ধৈর্য দেখ আমি বলি, কিন্তু সেই ধৈর্য কিন্তু সাপ কামড় মারতে আসতেছে, সেই যে একটা মারক কামড় হাসতে হাসতে, এই ধৈর্য হলে তো নিজে বাঁচবো না। আপনাকে একটু জিনিস জিজ্ঞেস করি, যেহেতু বললাম যে আপনি রাজনীতির অনেকগুলো অধ্যায় দেখে এসেছেন, মুক্তিযুদ্ধের মতো একটা জায়গায় আপনি সম্মুখ সারির যোদ্ধা, সেই থেকে ৯০ গেছে, ৭৫ গেছে, ৮০-৮১ সালের পরে আরেকটা বাংলাদেশ দেখেছি আমরা। তারপর এরশাদ স্বৈরাচারের, শেখ হাসিনার শাসন দেখেছি, স্বৈরাচার শাসন, বেগম জিয়ার শাসন দেখেছি। এখানে বলছি, তারা আসলে বলতে চায় যে আমাদের ভাষা যদি না বোঝেন, তাদের ভাষা, এবং তারা যেই কথাটা আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, যে আপনারা জুলাই সনদ বাস্তবায়নকে যদি না করা হয় এবং নতুন সংবিধান না রচিত হয় এবং গণভোটের বাস্তবায়ন না করা হয়, তাহলে তাদের প্রতিবাদের ভাষা এর চেয়ে আরো জোরালো হবে। এইটা কি এরকম যে আসলে তাদের ভাষা আপনারা বুঝতে পারছেন না, মানে কোনো কারণে কি একটা তারতম্য বা পার্থক্য দেখা দিয়েছে? তাদের ভাষা বুঝতে হলে তো বুঝতে হবে আমাদেরকে
সেই ভাষা টিক্কা খান, রাও ফরমান আলী, একে নিয়াজি, এহিয়া খানদের ভাষাটা আমাদেরকে বুঝতে হবে। তারা তো সেই ভাষায় কথা বলতে চায় এবং তাদের কর্মকাণ্ডের যেটা করে গেছিল সেটাকে তারা পরিপূর্ণ করতে চায়, যেটা করে তারা পরাজিত হয়েছিল। সেই পরাজয়ের যে প্রতিশোধ স্পৃহা, সেই স্পৃহার থেকে কথা বলে, কাজে সেই কথা আমরা বুঝি না তা না, তো তাদের কথা বাস্তবায়ন করলে তো আমার দেশ থাকবে না, আমার মুক্তিযুদ্ধ থাকবে না। ওরা ওই সব কথা গিয়া পাকিস্তানে গিয়া বলুক, লাহোরে, করাচিতে, রাওয়ালপিন্ডিতে, এখন বেলুচিস্তানে হইতেছে, ওখানে গিয়া বলুক। বাংলাদেশে ওদের কথা বোঝার দরকার নাই তো। আর যে সংবিধান সংশোধন চেষ্টা করে দেখতে পারে। দেশ এত সোজা জায়গায় না যে ওই যে রাজাকারের বাচ্চারা বললে পরেই, আলবদরের বাচ্চারা বললে পরেই বাংলাদেশের সংবিধানটা পটমতো তাদের মতো করে করে ফেলবো। এটা তো বলেই দেওয়া হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা সবাই সংসদে বলে দিয়েছি যে ইলেকশনের সময় যে গণভোটের যে সংস্কারের যে 4টা পয়েন্ট ছিল, এগুলো ছিল চক্রান্তমূলক, এগুলো ছিল মুনাফেকি বাংলাদেশের জুলাই আগস্টের গণ আন্দোলনের সঙ্গে। এটা ছিল মুনাফেকি, ছিল ইউনুসের মতো একটা অমানুষ, পশু, নরাদম, অথচ সে নোবেল প্রাইজ পাইছে। সে হলে সবচেয়ে বড় চক্রান্তকারী দেশটাকে ধ্বংস করার জন্য। কাজে ইউনুস সাহেবের কথায় আর ইউনুস সাহেবের সন্তানদের কথায় আমাদের সব কিছু বুঝতে হবে। করুক না, আসুক সামনে, দেখা যাক। ওলি আহমেদ সম্প্রতি একটি জনসভায় বলেছেন আমিরে জামাত শফিকুল ইসলাম এবং নাহিদ ইসলাম এবং মামুনুল হক যদি এক হয়ে যায় তাহলে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন হয়ে যাবে। মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা কি কোনো ব্যক্তি আক্রোশ থেকে তার মতো একজন মানুষ, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা এই কথা বললেন? মির্জা ফখরুল কিন্তু বর্গীদের হাত থেকে দেশ বাঁচানোর জন্য একসময় যুদ্ধ করছে, পরে কিন্তু দেশের স্বাধীনতা সূর্য অস্তমিত করার জন্য বিশ্বাসঘাতকতা করছে। এদের চরিত্রগুলো আমার এইরকম মনে হয়। এদের 3 জন একত্রিত হইলে এই 3টে আঙ্গুলও বাঁকা করতে পারবে না তারেক রহমানের। 3টে আঙ্গুল, বিএনপির 3টে আঙ্গুল বাঁকা করতে পারবে না, দাঁড়ায় দেখতে পারে। এখানে চক্রান্ত হচ্ছে, তারা মনে করতেছে কোথা থেকে কি চক্রান্ত হবে এবং তাদের শক্তিতে বলিয়ান হয়ে। আমি আপনাকে বলে দিই, এটা খুব ভালো হচ্ছে বাংলাদেশে 54-55 বছর পরে। কারা রিয়েলি আলবদর, রাজাকার, আল শামসের আদর্শ বিশ্বাস করে, কারা তাদের রক্তের সন্তান, কাদের রক্তে তাদের সংগঠন করা, এদেরকে খুব ভালোভাবে এখন চিহ্নিত করা যাচ্ছে। বিভিন্ন সেক্টরে এরা আছে, সব আমলা সেক্টরে আছে, অন্যান্য সেক্টরে যারা আছে সেই সেক্টরগুলোতে আছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নামে ধর্ম ব্যবসার জায়গাতে আছে, এমনকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তো এখন আছে। কাজে এদেরকে চিহ্নিত করাটা আমার জন্য ভালো হয়েছে। যদি বেঁচে থাকি, যদি কাপুরুষের গুলিতে মারা না যায়, যদি স্বাধীনতা বিরোধী শক্তিদের চক্রান্তে কোনো ধরনের নিজের জীবন বায়ু নির্বাপিত হয়ে না যায়, আমি দেখে যাব এরা এই দেশে একদম নিকৃষ্ট শ্রেণীর জানোয়ারের মতো বসবাস করতে হবে যদি বসবাস করতে চায়। ওই যে ঠিক 16 ডিসেম্বর এদের যে অবস্থাটা হয়েছিল, এই অবস্থাটা এদের হবে। কোথাও পথ পাবে না, সব এদের জন্য অন্ধকার হয়ে যাবে। দিস টাইম ইজ কামিং। ওরা মনে করতেছে এইসবই বাকবাকুম কথা কইয়া, ওই একটু আর্মির কোন জেনারেল সাহেব তাদেরকে একটু ফুয়েল দিল এই কারণে, বা কোন অফিসার সাহেব তাদেরকেও দিল। এরা তো চোর, এরা চোরের বাচ্চা, বাপে পুতে মিল্লা চুরি করছে এরা মন্ত্রিত্ব নিয়ে। এরা তো সচিবালয়ে বৈশা শত শত কোটি টাকা চাকরি দেওয়ার নামে, ব্যবসার নামে বিভিন্নভাবে এই দেশ থেকে তছরূপ করছে এরা। এদের একটা ছেলে মন্ত্রী ছিল, তার প্রাইভেট সেক্রেটারি 3 মাসে 300 কোটি টাকা তছরূপ করছে। এদের নিয়ে আপনারা এত কথা বলতেছেন কেন? আমি বুঝি না, আপনি বা আমাকে এত কথা জিজ্ঞাসা করতেছেন কেন? আমিও তো মানুষ, আমার মনেও তো একটা ক্রোধ থাকতে পারে, কিন্তু আমি ওই ক্রোধান্য না, আমি ক্রোধে অন্ধ হয়ে যাই না। যে জায়গাটায় দাঁড়ায় আমার এই কথা বলতেছে, আমি কিন্তু ওই জায়গাটার এমপি ছিলাম এখন থেকে 40 বছর আগে কিশোরগঞ্জ শহরে। আমি কিশোরগঞ্জ সদরে গেলে কোনো মাঠে জায়গা লয় না। আর 50টা ছেলের সামনে 100 ছেলে 200 ছেলে, ওই জামাতের লোকজন, ওই মাদ্রাসার সেই সব কি বলবো আর বলবো না, যা দেখতেছে মাদ্রাসাতে যা হয় সেই সব লোকজনকে নিয়ে, সেই অমানুষ পশুগুলাকে সামনে রাইখা আমার মতো লোকের বিরুদ্ধে সারা কিশোরগঞ্জে একটা কথা নাই। সারা কিছু পশু বাদে, কিছু ধর্মান্ধ বাদে
কিছু জানোয়ার বাদে সারা কিশোরগঞ্জে ফজলুর রহমান ইজ ফজলুর রহমান, আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান, কি বলে এইসব কথা? কে কিশোরগঞ্জে ফজলুর রহমানের সামনে? আজকের প্রেক্ষাপটে শ্রদ্ধায় বলেন, ভালোবাসায় বলেন, রাজনীতিতে বলেন, ফজলুর রহমান ইজ ফজলুর রহমান, কে বলেন আপনি? কিশোরগঞ্জে দ্বারা এইসব কথা বলতেছে। এবং আমি আপনাকে বলি, এটার পরিণতি কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে এইসব। আমি একদিন বলছিলাম, দে আর দ্য প্রোডাক্ট অফ ইভিল ফোর্সেস। এই অন্ধকারের শক্তির তারা হইল সৃষ্টি, ওরা বহুদিন এদেরকে সৃষ্টি করছে। এই জিনিসটা যদি সরকার না বুঝে তাহলে আমাদের কপালে দুঃখ আছে তো নিশ্চয়ই। কিন্তু যারা চক্ষুষ্মান তারা কিন্তু এটাকে ফেস করবে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, যার বাবা শহীদ হয়েছিল, যার বাবা অস্ত্র হাতে যুদ্ধ গেছিল, যার মা রেপ হয়েছিল, যারা মিছিল করে করে বুকের রক্তের সাগর সৃষ্টি করছিল, তারা কিন্তু এটা প্রতিহত করবে। মুক্তিযুদ্ধ বাঁচাও, দেশ বাঁচাও, ৭১ বাঁচাও, এই ডাকটা কিন্তু আইসা পড়বে। এই জায়গাতে যাচ্ছে যে দেশটা ৭১ ভাগ হয়ে যাবে। ৭১ ভালো ছিল, মুক্তিযুদ্ধ ভালো ছিল, সঠিক ছিল, এইটা যারা মনে করে এক পক্ষে দাঁড়াবে। আর যারা মনে করে ৭১ ভালো ছিল না, ৭১ তাদের বাপের দেশকে ভাঙছে, সর্বনাশ করছে, তাদের যে সেই বর্বরতার রাজনীতি, মধ্যযুগীয় বর্বরতার রাজনীতিকে ধ্বংস করছে, তারা জামাত এবং সেই সব সন্ত্রাসী দিনে এক পক্ষে দাঁড়াবে। যুদ্ধটা ওইখানে হবে এবং বাংলাদেশের মানুষ একদিকে হবে ৯০ থেকে ৯৫% মুক্তিযুদ্ধ, ৫ থেকে ৭% এই রাজাকারের বাচ্চারা থাকবে। এটা আমি দেখে যাব, যদি আমাকে মাইরে না ফেলে আমি দেখে যাব জিনিসটা। আপনার কাছে কি মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির যে অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল আলমগীর, মির্জা আব্বাস, আপনার সম্পর্কে, সালাউদ্দিন সাহেব সম্পর্কে, তাদের ক্ষোভটা আপনাদের কয়েকজনের প্রতি এত প্রগাঢ় কেন, বা এতটা মানে বিষেধাগার তারা করছে? এইটার কি আপনি অন্য কোনো কারণ খুঁজে পান? একটা তো হচ্ছে যে মুক্তিযুদ্ধ, ৭১-এর যে আদর্শ এটা, এবং বা এর বাইরে কি আপনার কাছে মনে হয় নাকি শুধু প্রতিপক্ষ আপনাদেরকে করলে সেইটা তাদের রাজনীতির জায়গাটা আরো বড় হয়, নাকি আসলে আপনারা তাদের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি দিয়েও সরে এসেছেন, এরকম কোনো কিছু? ওরা কারা প্রতিশ্রুতির? আমি আপনাকে বলি, শুনেন, বাংলাদেশটা সৃষ্টি হওয়ার পরে যাদের নেতৃত্বে সৃষ্টি হইল, এটা তো অস্বীকার করার মতো না যে সেই সময় একটা দলই মূল দল ছিল, সেটার নাম ছিল আওয়ামী লীগ। তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসলে তাদের নেতৃত্বে এই যুদ্ধটা হয়েছে। তখন তো বিএনপি ছিল না, কিন্তু বিএনপির যে নেতা, যে বিএনপি যিনি সৃষ্টি করছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু মুক্তিযোদ্ধা বীরত্ব, মুক্তিযুদ্ধের ঘোষণা দানকারী, যেভাবেই বলেন, হি ইজ এ ফেমাস পার্সোনালিটি অফ লিবারেশন ওয়ার। জেনারেল উসমানী প্রধান সেনাপতি ছিলেন সত্যি, তারপরেই যে নামটা আসতো সবসময়, জিয়াউর রহমান ছিলেন সবচেয়ে জনপ্রিয়। মানুষ বেশি চিনত, আর্মির ভিতরে এত লোক চেনার কথা না, তখন মাত্র তিনি মেজর, কিন্তু একটা ঘোষণার মাধ্যমে তিনি সারা দেশে পরিচিত হয়ে গেলেন। এবং উনি দলটা যে গঠন করলেন, দলের মধ্যে যদিও রাজাকারদেরকে অনেক ছাড় দিছেন, উনি কিন্তু শেয়ার দেন নাই, ওইভাবে তাদেরকে নেতৃত্ব করতে দেন নাই। ওটাকে তাকে করুণা করছেন, বলবেন শাহজিজকে দিছে, অমুককে দিছে, তমুককে দিছে। তারা কিন্তু খুব সাবসার্ভিয়েন্ট ছিল দলের মধ্যে। জিয়াউর রহমান সাহেবের যে ব্যক্তিত্ব এবং তার যে রাজনীতি, তার যে দল, সেই দলটার পিছনে কিন্তু একটা মার্কা দেখা যায়, সেটা হলো স্বাধীনতা। জিয়াউর রহমান স্বাধীনতার প্রতীক। যদিও বিএনপির আজকের প্রেক্ষাপটে অনেকেই অনেক কিছু কথা বলে, কিন্তু যখন দেখে যে এইটাও তো সত্য, ৫ই আগস্টের পরে বিএনপি ৭২-এর সংবিধানটাকে রক্ষা করছে, বিএনপি যে গণতান্ত্রিক প্রসিডিউরটাকে রক্ষা করছে, যখন শাহাবুদ্দিন সাহেবের মতো রাষ্ট্রপতিকে ফেলে দিয়ে তারা নতুনভাবে বিপ্লবী সরকার গঠনের জন্য বঙ্গভবন ঘেরাও করছে, বিএনপি তো এটাকে সেভ করছে। অর্থাৎ ৫ই আগস্টের পরে যে গণতান্ত্রিক যে পথ চলা, এটা বিএনপির নেতৃত্বই হয়েছে, কিছু ভুল ত্রুটি সহ। এবং শেষ পর্যন্ত জনগণ দেখতে পাইছে যে রাজাকাররা দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করার মতো আস্ফালন করতেছে, 2/3 মেজরিটি পাবে। বিএনপি তার সম্বিত ফিরে পাইছে এবং বলছে, না, আমরা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের দল। এই একটা কথার উপরে মানুষ কিন্তু দাঁড়ায় বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসছে।
যত জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত ওই সব স্বাধীনতা বিরোধীদের পক্ষে ছিল সব কিছু ভেঙে কিন্তু আজকে ক্ষমতায় আসছে। এখন তারা দেখতেছে তাদের যে এই যে স্বপ্ন ভঙ্গ হয়েছে, যেটাকে এই দেশটাকে আবার জঙ্গিবাদী পাকিস্তানি হিজবুত তাহরিরদের দেশ বানাবে, আইএসদের দেশ বানাবে, এটাকে আফগানিস্তান পাকিস্তান বানাবে, তাদের যে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে আওয়ামী লীগকে তারাই দিছে। তারা তো নাই, তাদের সামনে এখন বিএনপি, তাদের সামনে নেতৃত্ব হলো তারেক রহমান। কাজে তারা মনে করে তারেক রহমানকে একটু ধাক্কা দিয়ে ফেলে দিতে, যে কর্নেল অলির কথায় একটু ধাক্কা দিয়ে যদি ফেলে দিতে পারে তো এই রাষ্ট্র তো আমাদের। সেই কারণে আজকে প্রধান শত্রু হিসাবে তাদের সামনে দাঁড়াইতেছে তারেক রহমানের নেতৃত্বের বিএনপি এবং সরকার। সেই কারণে তারা এসব করতেছে। এই জন্য আপনাদের কয়েকজনকে নিয়ে টানা বিষেধাগার করে চলছে। অবশ্যই, কারণ তাদের আমি কিন্তু যখন এরা এইসব শুরু করছে এইসব কথাবার্তা, তখন কিন্তু কেউ যখন কথা বলেন, আমি বলছি যে এরা প্রথমে ঢাকা শহর দখল করতে চায় এবং বিভিন্ন স্থান থেকে তাদের ভোটারদেরকে আইনা ঢাকা শহরে ভোটার বানাইছে। বিভিন্ন এলাকাতে ঢাকা শহরে প্রচুর টাকা খরচ করছে, মানুষ যা তার মাথার উপর দিয়ে টাকার নোট গেছে, বান্ডিল গেছে, এত টাকা খরচ করছে। তারা যখন মির্জা আব্বাসের উপরে টোটাল আক্রমণ চালাইলো, আমি কিন্তু বলছি ঢাকা শহর দখল করতে হলে তাদের কিন্তু চিন্তাটা সঠিক আছে, প্রথমে আক্রমণ করতে হবে মির্জা আব্বাসকে। এইটাই করছে তারা, কারণ মির্জা আব্বাস হলো ঢাকা শহরের যে যত প্রতীকী শক্তি বিএনপির, সব কিছুর শেষ মির্জা আব্বাস একটা শক্তি। ঢাকা শহরে যদি শক্তির লড়াই হতে হয়, প্রতীকটা নেতৃত্বের প্রতীকী নেতাটা হলো শহরে মহানগরে হলো জনাব মির্জা আব্বাস। মির্জা আব্বাসের উপর আক্রমণ যখন হয়, বিএনপির নেতৃত্বের ভূমিকাটা আমার কাছে ভালো লাগে নাই। আমি কথাটা খুব ক্লিয়ার বললাম। মির্জা আব্বাস সাহেব যেখানে যে অবস্থানেই থাকুক, কিন্তু বিএনপির নেতৃত্বে এত কথা বলবে, এত একটা লোকের উপরে আক্রমণ করবে, আর আমরা দল এই যে ধরেন আমার উপরে এত আক্রমণ হয়, বিএনপির একটা ইউটিউব থেকে ফজলুর রহমান সঠিক বলছে, অথবা আমাকে ডাইকে নিয়ে বলতে পারে আপনি বেঠিক বলছেন, এটা তো বলে না। কারণ আমি যে পার্লামেন্টে 2টা বক্তৃতা করছি, সেই পার্লামেন্টে তো বিএনপির সমস্ত এমপিরা, আমি যখন বলছি আমি এখন মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলতে চাই, যারা যারা মনে করেন মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন, যারা মনে করেন আমি আমার দিক থেকে আমি বুঝতে চাই, কিভাবে বুঝবো আমি জানি না, বলার সঙ্গে সঙ্গে যে একটা টেবিল চাপড়ানো পড়ছিল, এটা তো অকল্পনীয় ব্যাপার। কারণ বিএনপি তো মুক্তিযুদ্ধের, তারা কেন স্ট্যান্ড নিয়ে দাঁড়ায় না যে না এইসব কথা চলবে না, এই যে এইসব কাজ চলবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু হইলে গাছের ডালে কাওয়া কই আমার প্রধানমন্ত্রীকে বিশ্রী কথা বলবে, এই সবদেরকে আবার আমরা জাতীয় নেতা বানাবো, এইটার বিরুদ্ধে বিএনপির কথা বলা উচিত না? এই ভাষায় কি একটা জাতির সৃষ্টি হইতে পারে? আপনি কি দলীয় ফোরামে কখনো বলেছেন? চিন্তা করতেছি বলবো, কারো বলতেছি না তা না, বিচ্ছিন্ন হবে, কিন্তু এখন বলতেছি যে আমি সমষ্টিগতভাবে এই কথাটা বলা শুরু করব, যে এদেরকে এত ছাড় দিলে এই দেশে বিএনপি আমার মনে হয় না তাদের যে টার্গেট সেই টার্গেটে বসতে পারবে। ফজলুর রহমান সাহেব, আরেকটা বিষয় একটু যোগ করি। ওলি আহমেদ সাহেব হঠাৎ করে তার একটা বক্তৃতায় কিছুদিন আগে বললেন যে তারেক রহমান সাহেবের কাছে আমি অনুরোধ করবো তিনি যেন ঢাকার বাইরে রাত্রি যাপন না করেন, মানে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মানে আপনার কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রী জনতার কাতারে মিশছে, সবার সাথে যাচ্ছে, প্রোটোকল ছাড়াই শিশুদেরকে কোলে তুলে নিচ্ছে, রাস্তায় থামলে দাঁড়াচ্ছে, এটা তো মানে যদিও বিরোধী দল থেকে বা ছাত্র নেতারা বলে যে এটা স্ট্যান্ডবাজি, কিন্তু অনেকেই বলে যে প্রতিদিন তো স্ট্যান্ডবাজি হয় না, এটা তার চিরাচরিত আমরা দেখছি যে তিনি ক্ষমতা জনতার সাথে তিনি মিশতে চান। কিন্তু ওলি আহমেদ যখন বললেন ঢাকার বাইরে রাত্রি যাপন নিষেধ করছেন না করার জন্য, তো এটা আপনার কাছে কি মনে হয়? আপনার মাতবরি কেউ মানে না, কিন্তু একটা আপনি মাতবরি কথা ভাই, আপনি ফাও মাতবর আর কি, বেশি কথা বললেন। আমার কাছে তাকে মনে হইতেছে, ভাব দেখাইতেছে সে যে তারেক রহমানের গার্জেন, সে একটা ফাও মাতবর, যেহেতু তার মহান পিতার সঙ্গে উনি এক সময় ছিলেন, কিন্তু উনি যে পচে গেছেন, শেষ হয়ে গেছেন, এটা উনি বুঝতেছেন না। ফাও মাতবরের কথা, এটা নিয়ে আমি উত্তর দিতে চাই না। তবে যদি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ ওনাকে ডাকতে পারতো যে আপনি কেমনে জানলেন তারেক রহমান কোথায় ঘুমাইলে পরে অসুবিধা হবে, আমাদেরকে একটু বলে দেন, তারপরে এই বয়সের মানুষকে ডাকা হোক, এটা আমি চাই না। উনি বলছে ওনার কথা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ফাও মাতবর, নিজেকে ভাব দেখানোর জন্য যে আমি একটা তারেক রহমানের একটা গার্জেনের কথা বলে দিলাম, অভিভাবক।